স্বাগত। এই যে বিধানসভায় আমরা দেখলাম গুন্ডা দমন বিল যে পেশ করা হলো, এর এর ফলে আগে যেরকম ভাবে দেখতাম যে হরগোবিন্দ চন্দ্র দাসকে যেভাবে মেরে ফেলা হলো, এই সমস্ত গুলো কি তাহলে কমবে? দেখুন, আগের মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতেন, এখনকার মুখ্যমন্ত্রী গুন্ডা দমন করবেন, সেই জন্যই এই আইন আনা হয়েছে। তো আগের সরকার, বিগত সরকার আপনারা দেখেছেন কিভাবে সিন্ডিকেট রাজ, কিভাবে গুন্ডামি, কিভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যা, শুধু তাই নয়, বহু তৃণমূল কর্মীকেই খুন করেছে, রাস্তায় দোকানে লুট করেছে, সিন্ডিকেট হয়েছে, সাধারণ মানুষ এই সিন্ডিকেট, এই গুন্ডামির ফলে বহু মানুষ আতঙ্কিত, সন্ত্রস্ত ছিলেন। বর্তমান এই সরকার যে গুন্ডা দমন আইন এনেছেন, এই সরকার মানবিক সরকার। গুন্ডা দমন করলে মানুষ স্বস্তিতে থাকবে, যে ভয় সন্ত্রাস এই পশ্চিমবঙ্গ থেকে মুক্ত হবে। এবং যেভাবে আপনারা দেখেছেন সংখ্যালঘুরা যেভাবে বাস ভাঙা, ট্রেন ভাঙা, বিভিন্ন জিনিস গুঁড়িয়ে দেওয়া, যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে, এইরকম যারা করবেন সেক্ষেত্রেও কিন্তু শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ গুন্ডামি যে চলবে না, এই গুন্ডা দমন আইনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, যেই এরম করবে সেই গ্রেপ্তার হবে এই আইনের মাধ্যমে। এই বিলটা অনেক আগেই দরকার ছিল, কিন্তু যে সরকার গুন্ডা কন্ট্রোল করেন সে তো আর গুন্ডা দমন আইন আনতে পারবেন না। তো এই সরকার, আমাদের মানবিক সরকার, মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার এইবার এই গুন্ডা দমন আইন এনে মানুষকে স্বস্তি দিয়েছে। এই যে গুন্ডা দমন বিল, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিরোধীরা কিন্তু একাধিক প্রশ্ন করছে যে এটা তাহলে গণতন্ত্রের ওপর একটা প্রভাব পড়বে, এবং দেখা যাচ্ছে যেখানে বলছে যে যারা অন্যায় করছে তাদের কোনো পুলিশই মানে যে একটা প্রক্রিয়া হয় সেটা না হওয়া থেকেই তাকে গ্রেপ্তার করা হবে, এবং প্রশাসনের একটা হাত থাকবে, প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে এই ব্যাপারটা। আপনি কি তাহলে বলতে চাইছেন যে কেউ খুন করবে, তারপরে তদন্ত হবে, তারপরে তাকে গ্রেপ্তার করবে? কেউ রেপ করবে, কেউ বলে দেবে যে তুমি এইভাবে তদন্ত করো, তারপরে তাকে গ্রেপ্তার করবে? কি বলতে চাইছে? অ্যাকচুয়ালি বিরোধীরা এই গুন্ডামিটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, সেই জন্য তারা গুন্ডা দমন আইনের বিরোধিতা করছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ অন্তত এই গুন্ডা দমন আইন সম্পর্কে বিরোধিতা করবেন না বলে আশা রাখি। কারণ এই গুন্ডা দমন আইনের দ্বারাই মানুষ অন্তত শোষিত, নিষ্পেষিত এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবে না। আমরা শুনছি ইউসিসি বিলও কিন্তু লাগু হতে পারে, সেই ইউসিসি বিল নিয়েও কিন্তু নওশাদ সিদ্দিকী তারা প্রশ্ন তুলেছে, এবং ওবিসি সংরক্ষণ যে বিল সেখানেও বলেছে যে ভোটাভুটির দরকার, এবং ইউসিসি তো ভোটাভুটি হবে তবেই পাশ করা যেতে পারে। দেখুন, নওশাদ সিদ্দিকী কি বললেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সবার জন্য আইন এক হবে, এটা আমরা যখন সংকল্পপত্র আমাদের ভোটের আগেই অলরেডি আমরা এটা সংকল্পপত্রে আমরা দিয়েছিলাম, এবং তার ফলেই সেটা উপর বেস করেই কিন্তু আমরা জিতেছি। বর্তমান আমাদের 207 জন এমএলএ আছেন। তো ভোটাভুটি হলে কি হবে সেটা সবাই জানে, চাইলেই ইউসিসি বিল আনতেই পারেন, কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখেই এই ইউসিসি বিল আনা হবে। এবং আপনারা জানেন এসসি এবং এসটিদের ওপর আলাদা আইন আছে, তো সেই জন্য সেটা ব্যতিরেকে বাকিটা সবার জন্য একই আইন। এটা মানে স্বাস্থ্যকর গণতন্ত্রের একটা উদাহরণ। তো নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গেও সেই স্বাস্থ্যকর গণতন্ত্রের কথা বলবো। একজন 10টা বিয়ে করবেন, তার কিছু হবে না, একজন 2টো বিয়ে করলে তার আইন অন্য হবে, এটা হতে পারে না। মুসলিম সমাজ এতে উপকৃত হবে। দেখুন, 3 তালাক বিল বা এই 3 তালাক আইন যখন রহিত করা হয়েছিল, আমরা জানি না তাতে এই সংখ্যালঘু মহিলারা উপকৃত হয়েছেন আর বাকি সেই পুরুষরা উপকৃত হয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু সংখ্যালঘু মায়েরা কিন্তু উপকৃত হয়েছেন। তো আমরা সমাজের মানুষের এই যে দুরারোগ্য ব্যাধি, এই ব্যাধিটাকেরই নিষ্পত্তি করতে চাইছি। সেই জন্যই এক দেশ এক আইন আনা হচ্ছে। কারণ সবার জন্য যদি আইন এক হয়, তাহলে অপরাধ করলে সবার জন্যই শাস্তি এক হবে, বা যে কোনো কাজ সবার জন্যই এক হবে। এখানে ধর্ম বর্ণের কোনো
ব্যাপার নেই, যে যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আইনটা সবার জন্য এক হবে। এখানে কারোর এই ব্যাপারে দ্বিমত থাকার কথা নয়, কিন্তু নিশ্চয়ই যারা এইটার সুবিধা নিতে চায় তাদেরই অসুবিধা হচ্ছে, বাকিদের অসুবিধা হওয়ার কথা না। আমরা দেখলাম হুমায়ুন কবির একাধিক মানে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির বিরুদ্ধে এবং মনে করেছেন সিএম কে মানবো না, এসপি কে মানবো না, আবার সাডা ভাঙা মার, এই সমস্ত কিছু তার মধ্যে বেরিয়েছে এবং সেই নিয়ে যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী তাকে বললেন, ডাকলেন, তখন কিন্তু তিনি রেগে মেগে মানে বিধানসভা ছেড়ে কিন্তু বাইরে বিধির সাংবাদিকদের ওপরও চড়াও। এটাই স্বাভাবিক, উনি তো তৃণমূল থেকে এসছেন না, এটাই তো তৃণমূলীকরণ বা তৃণমূলী কালচার। উনি ভাবছেন আমি তৃণমূলে রয়েছি এখনো, আমার কাছে সেই একই পুলিশ আছে, আমি যা বলবো সেটাই মেনে নেবে না। সরকার পরিবর্তন হয়েছে, মানুষ এই সরকারকে শাসন করার জন্য, সঠিক দিশা দেখাবার জন্য এনেছে। তো স্বভাবতই এই ধরনের মন্তব্য করলে যে ধরনের শাস্তি হওয়া উচিত, মানুষকে বিভ্রান্ত করলে যে ধরনের শাস্তি হওয়া উচিত, ঠিক সেই শাস্তিই কিন্তু ইনার হবে, হুমায়ুন কবির। এর আগেও একবার উনি বিতর্কিত একটা মন্তব্য করেছিলেন হিন্দুদেরকে নিয়ে, বারবার উনি একটা ক্যাটাগরির দেখুন, এই যে বলছে না যে এক আইন এক দেশ এক আইন, এটার বিপক্ষে ইউসিসি যেটা আপনারা বলছেন, যারা এর বিপক্ষে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি এদেরকেই উস্কানি দিচ্ছে। যারা বলছে যে এই ভরতপুরের 33% হিন্দু আছে, তাদের আমরা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তখন কিন্তু কেউ বলেনি, কারণ তিনি সংখ্যালঘু, তাই তিনি পার পেয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান যদি আমাদের এই আইন সবার জন্য এক হয়, কেউ পার পাবে না। হিন্দুরাও যদি এইরকম ধরনের কথা বলে, সেও যেরকম পার পাবে না, মুসলিমরাও এই ধরনের কথা বললে তারাও পার পাবে না, কারণ আইন কিন্তু সবার জন্যই এক। তাই কেবলমাত্র কোনো ধর্মে সুশ্রুতি দিয়ে তারা যাকে তাকে যা খুশি বলে ফেলবে এবং সবাইকে এই সংখ্যালঘুদের একসাথে এনে কাউকে আক্রমণ করবে, আপনি যে ভাষাটা বললেন আমি সে ভাষা উল্লেখ করতে পারছি না, সেই ধরনের মার দেবে, সেরকম মার উনি কাউকে দিতে গেলে তার থেকে অধিক মার তার কপালেও জুটবে আইনসঙ্গতভাবে, আইনগত দিক থেকে। আমরা রীতিমতো দেখলাম ওনার মানে হুমায়ুন কবিরের দরজার সামনে কিন্তু পুলিশ গেছে তাকে গ্রেফতার করতে। একদম যাবে, পুলিশ আর টেবিলের তলায় লুকাবে না, কারণ এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সেই জন্য পুলিশ পুলিশের কাজ করবে, আর যারা গুন্ডা তাদের পুলিশ ধরবে এবং পুলিশকে রক্ষা করবে এই সরকার, যাতে সে সঠিকভাবে গুন্ডা এবং যারা এই ধরনের দোষী তাদের সঠিকভাবে গ্রেপ্তার করতে পারে, সঠিক ধারা দিয়ে তাদের সবক শেখাতে পারে। এই সরকার মানবিক সরকার, এই সরকার মানুষের সরকার, এটা কোনো গুন্ডাদের সরকার নয়। সেই জন্য সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সেইভাবেই এই রাজ্যটাও চলবে। দিদি একটা শেষ প্রশ্ন আছে, এই যে ইউসিসি বিল, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল এবং দেখা যাচ্ছে যে যারা সংখ্যা লঘু সম্প্রদায়ের তাদের মহিলারা কিন্তু বলছে না তাদের ভালো হয়েছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে সংখ্যালঘু যাদের নেতা, সংখ্যালঘু নেতা, তাদের কিন্তু দেখুন, সেটা স্বাভাবিক, কারণ তারা যেভাবে দমন পীড়ন করতে চায়, যদি সবার জন্য এক আইন থাকে তাহলে সেই দমন পীড়নটা তারা করতে পারবে না। মহিলারা বুঝতে পারছেন যে মোদিজি তাদের কতটা সুরক্ষা দিয়েছেন 3 তালাক তুলে দিয়ে, সেই জন্য তারা এটাকে সমর্থন করছে, কারণ জানে যে এই দল এমন একটি দল যিনি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের কথা বলে। সেই জন্য যে ধরনের পদক্ষেপ এই সরকারে নেবে, দেখুন এটা তো দলেরই, আমরা তো সংকল্পপত্রে এটা দিয়েছিলাম, তার মানে তখন কিন্তু আমরা দলের হয়ে দিয়েছিলাম, বর্তমান কিন্তু সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। সেই জন্য মানুষের সাথে, মানুষের সুরক্ষার জন্য, মানুষের উন্নয়নের জন্য যেটা করা উচিত সেটাই করবে। কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ধর্ম কোনোটাকেই প্রাধান্য দেবে না এই সরকার। এই সরকার মানবিক সরকার, এই সরকার যেটা করবে সেটা মানুষের জন্য। অন্যদিকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে চাকরি নিয়োগ দুর্নীতি, যে তাপস মণ্ডল বলে একজন শিক্ষক, চাকরিহারা শিক্ষক, তিনি সম্প্রতি দেখলাম একটা টিভি চ্যানেলে উনি বক্তব্য রেখেছেন, উনি বলেছেন যে ফাঁস করে দিয়েছেন যে কালীঘাটের কাককে উনি 20 লক্ষ টাকা দিয়েছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে।
দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো আগেই এসেছিল এবং কালীঘাটের কাকু বলেছিলেন যে আমার মালিককে কেউ ধরতে পারবে না। তো স্বভাবতই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এইসব ব্যাপারে জড়িয়ে আছে কম বেশি মানুষ জানে, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া অনেক কিছুই তদন্ত করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু বর্তমান যেহেতু আহ সরকারের পরিবর্তন হয়েছে, মানুষ সাহস পেয়েছে দুর্নীতির কথা সামনে আনতে বা সেই তথ্য প্রমাণ সামনে আনতে। নিশ্চয়ই যিনি বলছেন তার তথ্যের ভিত্তিতে এবং তার কথা অনুযায়ী এবং তার তথ্য অনুযায়ী যারা যারা এই দুর্নীতিতে যুক্ত আছে তারা সবাই গ্রেপ্তার হবে। সেটা একদম আমরা প্রথমেই বলেছিলাম, মাথা থেকে নিচ অব্দি কেউ বাদ যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কেউ না কেউ একদম তদন্তপূর্বক প্রত্যেক দিন গ্রেপ্তার হচ্ছে। তো আশা করি যে মাথা, সে তো নিশ্চয়ই জড়িয়ে রয়েছেন, কারণ তার দ্বারাই পরিচালিত হয়েছে, নিশ্চয়ই সেও ধরা পড়বে। রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন যে তৃণমূলের যে এত চুরি দুর্নীতি হয় আমি আগে জানতাম না, জানলে দলটাই করতাম। দেখুন, সেটা ওনার ব্যাপার, সেটা আমি বলতে পারি না, কারণ উনি সত্যিই জানতেন না বা জানতে চাইতেন না, বা হয়তো ওই দলে থেকে উনি বলতে পারেননি, কারণ সেই দলে থাকলে অনেক সময় কিছু বাধ্যবাধকতা থাকে। সেটা একান্তই উনার বক্তব্য। তবে উনার যে বিষয়টা এতদিন বাদে তিনি বুঝেছেন বা তিনি কিছু ভেবেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। সত্যি কি তাই হতে পারে? আপনার কি মনে হয়, মানে এই যে এখন নেতা কান্না কি কাটছে না? দেখুন, আমি আবার বলছি, কেউ দল করছে, কেউ সেই দলে দাঁড়িয়ে এমপি হয়েছে, সে যে কিছু জানতো না এটা আমি বিশ্বাস করি না, আমি প্রথমেই বললাম। কিন্তু সে যখন এখন বলছে, মানে সেই দলটার তো আর নেই, সেই দলের যে ক্ষমতা সেটা তো তিনি ব্যবহার করতে আর পারবেন না। অতএব তিনিও এখন অন্য নৌকায় উঠতে চাইছেন, বা উনি সেই জায়গা থেকে নিজে মুক্তি পেতে চাইছেন, নিজে সাফাই দিতে চাইছেন। সেই জন্য তিনি বলছেন। তো অবশেষে তিনি বলছেন, ক্যামেরার সামনে বলছেন। মানে আমরা বলি না, দেরিতে হলেও ওনার বুদ্ধির উদয় হয়েছে হয়তো আজ ক্ষমতা চলে যাওয়ার পরে। এতদিন উনি ক্ষমতাটা ভোগ করেছেন, ঠিক আছে, বলেছেন যখন, মানুষ সেটা শুনেছে, মানুষ বিচার করবে যে সত্যি উনি জানতেন না জানতেন না। কারণ যিনি একজন এমপি সিটে দাঁড়িয়েছিলেন, আমার তো মনে হয় তিনি অশিক্ষিত নন। নিশ্চয়ই তার জেনে শুনে সেই দলে আসা বা যোগ দেওয়া বা ক্ষমতা লাভ করা উচিত উচিত বলে আমার মনে হয়। এবারে তিনি যেটা বলছেন মানুষ সেটা শুনছেন, কি বিশ্বাস করবে সেটা মানুষের ব্যাপার। মহুয়া মৈত্র তিনি বলছেন 2029-এ দিল্লিতেই থাকবে না বিজেপির এই মানে সিংহাসন, তাহলে ওখান থেকে উৎখাত হয়ে গেলে রাজ্যগুলোতে যেভাবে বিজেপি এসেছে সেগুলোও আস্তে আস্তে চলে যাবে। আগে নিজের দলটাকে তো বাঁচা। এমনই দল করেছেন ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল, কে দলের প্রতীক নেবে তাই নিয়েই টানাটানি হচ্ছে। আগে প্রতীকটা তো ঠিক করে নি, তারপরে বিজেপি থাকবে কিনা ভাববে। বিজেপি এখনো 21টা রাজ্যে আছে, কেন্দ্রেও আছে। ওনারা একটা রাজ্যে ছিল, তাতেও নিজের প্রতীকটা এখনো নিজের বলে দাবি করতে পারছেন না। আগে প্রতীকটা সামলাক, তারপরে বিজেপি কোথায় থাকবে সেটা বিজেপিই ভেবে নেবে, ওনাকে ভাবতে হবে না। উনি নিজের প্রতীকটা নিয়ে ভাব। জোর দিয়ে রীতিমতো বলছেন যে কেন্দ্রে থাকবে না 2029-এ বিজেপি। হুম, আসলে ক্ষমতায় চলে গেছে তো মাথাটা একটু খারাপও হয়ে গেছে। মানে মাথা খারাপ হয়ে গেলে অনেকে অনেক কিছু ভুলভাল বকে। উনি একটু ঘোরে বকছে, উনি বুঝতে পারছেন না যে ক্ষমতাটা আমার এখন চলে গেছে, আমি প্রতীকটাই নিজের বলে দাবি করতে পারছি না। 21শে জুলাই ঋতব্রত করবে না আমরা করব, সেটাই আমরা ঠিক করতে পারছি না। দুজনেই দাবি করছি যে আমরা 21শে জুলাই করব, আমরা একই জায়গায় করব, সেটাই আমরা ঠিক করতে পারছি না। উনি বিজেপির কথা ভাবছেন, যিনি সরকারে মানুষ এসছে 207টা এমএলএ নিয়ে, আরো দুটো উপনির্বাচন হবে বাকি আছে। উপনির্বাচন হলে আমাদের আরো আসন সংখ্যা বাড়বে কিনা আমি জানি না। তো সেই জন্য মহুয়া মিত্র কি বলছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই, কারণ মানুষ তার জবাব দিয়েছে। বারবার বলেছেন না যে তুলসীর মালা গলায় দিয়ে মমতা ব্যানার্জি দেয়, ভোটের বাক্স খুললেই দেখা যায় যেসব বিজেপির ভোট পদ্মফুলে ভোট দিয়েছে, তাহলে যারা পদ্মফুলে ভোট দেয় তারা মমতা ব্যানার্জির এইসব প্রকল্পের টাকা নেয়, লজ্জা করে না? মানুষ বুঝিয়ে দিয়েছে ওটা মানুষের টাকা, সেই জন্যই মানুষ নিয়েছে, আর সেই জন্য এই দলটাকে না বলে দিয়েছে, ব্রাত্য করে দিয়েছে। এদের নিজেদের প্রতীক নিয়ে মানে ঝগড়া হচ্ছে, নিজেদের প্রতীক সামলাতে পারছে না, সেটা নিয়ে ভাবুক। সেই জন্য আমি আবার বলছি, মহুয়া মিত্রের কথায় আমি খুব একটা গুরুত্ব দিই না। একটাই শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন যে যদি আমার কাছে 3টে লোক থাকে আমি 3টে লোক নিয়েই 21শে জুলাই। ওনার বাড়িতে বসে 21শে জুলাই উনি করতেই পারেন, কে বাধা দিয়েছে?
গণতন্ত্রে সবটাই সম্ভব। উনি যদি 3টে লোক নিয়ে করেন, করুক না। ওনার বাড়ির উঠোনে করুক, ওনার বাড়ির মধ্যে করুক, উনি রাস্তায় করুক, কেউ বাধা দেয়নি। কিন্তু এই যে আগে যে যখন শাসকে ছিলেন যখন সেই সময় দেখুন, এটা পুরোটাই বিতর্কিত। 21শে জুলাই কার, কংগ্রেসের না তৃণমূলের, সেটা আগে বলুন। যে 21শে জুলাই যে গুলি চালনার ঘটনায় যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তিনি কোথায় রয়েছে? তিনি তো তৃণমূলেই তাকে নিয়েছিলেন। তাহলে এই 21শে জুলাই তদন্ত হলো না কেন? যারা এই ধরনের ঘটনা ঘটলো তাদের শাস্তি হলো না কেন? তার মানে এটা পুরোটাই একটা ফেক। আপনি যদি প্রথম থেকে এখন অব্দি ভাবেন, এটার মধ্যে কোনো সারবত্তা নেই। এটা একটা রাজনৈতিক মানে দিখাওয়া, যেটা আমরা বলি রাজনৈতিক দেখনদারি, সেইটা ওরা রাজনৈতিক ভাবে দেখিয়ে কোনো শহীদের জন্য কোনো শোক প্রকাশ নয়, সেখানে পাগলু ড্যান্স আর কত অভিনেতা সেখানে জড়ো হবে, সেইটার একটা কম্পিটিশন চলতো। তো সেইখান থেকে আজকে দুজনেই দড়ি টানাটানি করছে, আমাদের দেখতে ভালো লাগছে। দেখুন, মমতা ব্যানার্জি শেষ অব্দি 3জন নিয়েই করছে, না 10জন শেষ অব্দি তার পাশে দাঁড়িয়েছে, সেটা সময় বলবে।